আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ২২, লেখনীতে সুরাইয়া রাফা। ডিসেম্বরের তুষারপাতে শ্বেতরঙা চাদর মুড়ি দিয়ে অসহনীয় হিমশীতল ঠান্ডায় জুবুথুবু হয়ে কাঁপছে প্রকৃতি। তাপমাত্রা ঝুলে আছে -30-তে। রাত যত গভীর হচ্ছে ততই মাইনাসের কাঁটায় যোগ হচ্ছে রোমান সংখ্যারা। এবছর ডিসেম্বরের অন্যতম শীতল রাত্রি বোধহয় আজ, অথচ কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রকের উষ্ণতা ঘিরে আছে পুরো পেইন্ট হাউস। রাতের অন্তিম প্রহর চলমান। কাচের দেওয়ালের পর্দাগুলো আলতোভাবে টেনে রাখা, যার দরুন ল্যাম্পপোস্টের বিস্তার আলোর নিশানা ধরে যতদূর চোখ যায় ততদূর অবধি দৃশ্যপটে ভেসে ওঠে কেবল বরফের আস্তরে ডুবে থাকা জংলা ক্রিসমাসের গাছগুলো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলদে হ্যাজাক চালিয়ে জঙ্গল পাহারায় কর্মরত নাইট ওয়াচের মতো কালো পোশাকধারী একদল গার্ডস কোনো এক অজ্ঞাত কারণে পাইথন টেরিটরিতে দ্বিগুণ সুরক্ষা নিশ্চিত করেছে ইদানিং। জঙ্গলের পথ অতিক্রম করে একটা কাক পক্ষীও প্রবেশ করার সাধ্য নেই পেইন্ট হাউসে। তবুও কাচের ফাঁকে ফাঁকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে একবার অবিরত তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে অ্যারিস। রুমের মাঝে খুব একটা আলো নেই, বেড সাইডের টেবিলে ড্রিম লাইট জ্বালানো। আজ রাতটা পেইন্ট হাউসে অতিবাহিত করবে অ্যারিস। অজ্ঞতা মাঝরাতের শরীরে কালো রঙের স্কিনি স্যান্ডো গেঞ্জি চড়িয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল বিছানায়। ঘুম জিনিসটা বোধহয় সত্যি ঈশ্বরের এক নিদারুণ ব্লেসিং। সবাই সেটা লাভ করতে পারে না, অ্যারিস তার মধ্যে অন্যতম। পাহাড় সমান পাপ গ্রাস করে রেখেছে ওকে। ফলস্বরূপ ঘুমের প্রবণতা হারিয়েছে বহু আগেই। নিস্তব্ধ নিঝুম স্নোফলের রাতে পুরো পেইন্ট হাউস যখন ঘুমে আচ্ছন্ন, তখনও নির্ঘুম চোখ দুটো মেলে তৃষ্ণার্ত চাতকের ন্যায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে অ্যারিস। তন্মধ্যে সকল নিস্তব্ধতার ইতি টেনে শনশান করিডর ছাপিয়ে ভেসে আসে রিনরিনে নূপুরের বেসামাল ঝংকার। চকিতে চোখ ঘোরায় সে। দৃষ্টিগত হয় নিরিবিলি রাতের নিষিদ্ধ মাফিয়া অন্ধকার ঘরের সরলতার ছন্ন ছাড়া আগমন। মেয়েটাকে এলোমেলো লাগছে, যুবতুবু সর্বাঙ্গ জুড়ে মিশে আছে অকৃত্রিম মাদকীয়তায়। বেঘরে টালমাটাল সে হেলে দুলে এগিয়ে আসছে, গাঢ় নীল রঙের চোখজোড়া ঘোরে আচ্ছন্ন। তবুও গমরাঙা পেলব মুখশ্রী জুড়ে ঠিকরে পড়ছে লাবণ্যতা। সামনের দিকে একপল নজর বুলিয়ে থমকালো অ্যারিস। মেয়েটার হঠাৎ আগমন নিয়ে ভাবনায় ডুবল কিয়ৎক্ষণ। পরক্ষণে চিরাচরিত কঠিন রূপে ফিরে এসে রাশভারী কণ্ঠে বলল, এখানে কি চাই? আজ আর সংশয় দেখা গেল না নীলাম্বরীর দু চোখে। আর না তো সে চোখ নামালো কোণঠায়। উল্টো অ্যারিসের কথায় এক বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে ছুটে এসে এক লাফে উঠে দাঁড়ালো খাটের উপর। ঈশানীর হঠাৎ কাণ্ডে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে মাফিয়া বসের চোখে মুখে। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল অ্যারিস। খাটের ওপর দাঁড়িয়ে টলতে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ নজর তাকিয়ে সন্দিহান গলায় বলল, আর ইউ ড্রাঙ্ক? হু, মান ভালো হওয়ার ঔষধ খেয়েছি শুধু। চোখ বুজে বেঘরে টলতে টলতে জবাব দেয় ঈশানী। হোয়াট? অবিশ্বাসের ঝংকার বেরিয়ে আসে অ্যারিসের পুরুষালী কণ্ঠ ভেদ করে। ফের অস্পষ্ট আওয়াজে বলে ওঠে মেয়েটা, ঠিকই শুনেছেন, ফ্লোরা বলেছে ব্যথা ভোলার ঔষধ ছিল এটা। বাক্যটুকু শেষ করে আকস্মাৎ শরীর ছেড়ে দিয়ে দু হাতে অ্যারিসের গ্রীবা জড়িয়ে ধরে ঈশা। মেয়েটার আকস্মিক কাণ্ডে হকচকিয়ে ওঠে অ্যারিস। চট করেই জমে বরফ পিণ্ডে রূপান্তরিত হয় মাফিয়া বসের সিংহের মতো রাগের আত্মাটা। প্রচণ্ড উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে পড়ার উপক্রম। তাও নিয়ন্ত্রণহীন অবচেতন মেয়েটাকে নিজের থেকে সরাল না অ্যারিস। দুই হাত মুষ্টিবদ্ধ করে স্থির হয়ে রইল সেখানেই। ঈশানী এখনো খাটের উপর দাঁড়িয়ে অ্যারিসের মাত্রাতিরিক্ত বেসামাল হৃদয়ে আবারও ভূমিকম্পন বাঁধিয়ে দিয়ে ওর বলিষ্ঠ কাঁধের উপর আচমকা চিবুক ঠেকালো ভীতু মেয়েটা। অতঃপর চোখ বন্ধ রেখে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বলল, জানেন আমার অনেক ব্যথা, হৃদয়টা ভেঙে তছনছ। ওই মাফিয়া অ্যারিস একটা অত্যাচারী, ও একটা সত্যিকারের জানোয়ার। ঘৃণা করি আমি ওকে। মুহূর্তে সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নিদারুণ তিক্ততা।
এতক্ষণের থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক সত্তায়। চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ভালো লাগাটুকু উবে গিয়ে অক্ষিপট ছেয়ে গেল শূন্যতায়। চেতনাহীন ঈশানীর মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই যন্ত্রণাদায়ক, যা সোজা গিয়ে বিচ্ছে অ্যারিসের বুকের বাম পাশে। হৃদয় এখন রক্তক্ষরণ। তবে মাফিয়া বস সামলাতে জানে নিজেকে। দুনিয়া থেকে আলগোছে লুকাতে পারে তার নিদারুণ কষ্টের পাহাড়। ফলস্বরূপ একই ভঙ্গিমায় স্থির হয়ে দাঁড়িয়ে ফের গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল অ্যারিস, সত্যি ঘৃণা করো? ভার হয়ে আসা মাথাটা জোরপূর্বক ঝাঁকালো ঈশানী। মাতাল স্বরে বলল, করি তো। আমি ওকে ভীষণ ঘৃণা করি। ও আমায় জোর করে আটকে রেখেছে, বাড়িতেও যেতে দিচ্ছে না, এমনকি আমার পরিবারকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। আপনি জানেন ও অনেক খারাপ। ঈশানীর কথায় কোনরূপ প্রতিক্রিয়া করে না অ্যারিস। স্থির চিত্তে দাঁড়িয়ে রয় অকপটে। মনে মনে ভাবতে থাকে শুরু থেকে শেষ অবধি সত্যিই তো মেয়েটাকে অহেতুক কম কষ্ট দেয়নি ও। এমনকি ওই খারাপ জায়গাটা না, আর ভাবতে পারে না অ্যারিস। এই মুহূর্তে দাঁড়িয়ে সেসব কথা ভাবতে গেলেও বিতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে আসে ওর। ভীষণ ক্রোধের পারদে নিজেকেই নিজের নিঃশেষ করে দিতে ইচ্ছে হয় এক নিমেষে। মাফিয়া বসের ট্যাটু আবৃত কাঁধের উপর নাক ঘষতে ঘষতে আচমকা ফুপিয়ে ওঠে ঈশানী। ওর চোখ থেকে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলে ভিজে ওঠে অ্যারিসের বলিষ্ঠ বাহু। সামান্য ঘাড় ফিরিয়ে আর চোখে সেদিকে এক পল নজর বুলিয়ে গমগমে আওয়াজে অ্যারিস বলে, কাঁদছো কেন? কে মেরেছে? নাসূচক মাথা দোলায় ঈশানী। নাক টেনে টেনে বলে, জানেন আমি একটা বোকা মেয়ে। মেয়েটা অযাচিত কথার ভেতরে কৌতূহল ঘিরে ধরল অ্যারিসকে। অজ্ঞতা, নিয়ন্ত্রণহীন সূক্ষ্ম মনোযোগটুকু আপাতত ঈশানীর পানে তাক করল সে। কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে ফের একাই বলতে আরম্ভ করে ঈশানী, দুনিয়াতে কেউ কখনো আমায় ভালোবাসেনি, একটু মাথায় হাত বুলিয়ে কাছে টানেনি, অথচ একটা সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতীক্ষায় সারা জীবন অপেক্ষার প্রহর গুনেছি আমি। ভেবেছিলাম কেউ না কেউ আসবে, হঠাৎ এসে ভালোবাসার সমুদ্রে তুফান তুলে অহর্নিশে ভিজিয়ে দিয়ে যাবে হৃদয়ের শুষ্ক বেলাভূমিটা। আমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে আমাকে ঠিক ততটা চাইবে যতটা চাহিদা এক জীবনে মানুষের জন্য পূরণ করা অসম্ভব। তার প্রেমে আলাদা সুবাস থাকবে, তার মাত্রাতিরিক্ত প্রণয়ের সুবাসে পুলকিত হবে আমার হৃদয়ের প্রতিটি অনুপরমাণু। আমাদের ভীষণ ভালোবাসার রং হবে গাঢ় নীল। তার নিগুড় ভালোবাসার নীল ব্যথায় মরিয়ে যেতে চেয়েছিলাম আমি, কিন্তু এমন কেউই এলো না। মনে হয় বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। কারণ কি জানেন? কারণ আমি বোকা বলে সবাই আমাকে ঠকায়। ঈশানীর বিরতিহীন কথার মাঝে বাদ সাধল না অ্যারিস। এই প্রথমবার মেয়েটার মুখ থেকে এতগুলো কথা শুনল ও, তাই বাধা দিতে ইচ্ছে হলো না। অ্যারিসের ভাবনার ছেদ ঘটিয়ে ঈশো আকস্মাৎ দিক পরিবর্তন। তখন থেকে একই জায়গায় শটান দাঁড়িয়ে আছে অ্যারিস। ওদিকে পেছন থেকে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে খাটের ওপর দাঁড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছিল ঈশানী। এক চিলতে রিনরিনে নেশালো আওয়াজ, অথচ এই মৃদু আওয়াজটুকু মাফিয়া বসকে এক পায়ে দাঁড় করিয়ে রাখার জন্য যথেষ্ট। কথা বলতে বলতে একপাশ থেকে ওপাশে মুখ ঘোরায় চেতনাহীন মেয়েটা। সহসা ওর রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো এলোমেলো ঢেউয়ের মতো আঁচড়ে পড়ে অ্যারিসের সমগ্র মুখমণ্ডল জুড়ে। কোনরূপ দ্বিধাবোধ না করে মুখের ওপর থেকে আঙুলের সাহায্যে আলগোছে চুল সরিয়ে দিল অ্যারিস। সেসবে বিন্দুমাত্র খেয়াল দিল না ঈশানী। নিভু নিভু চাহনি মেলে ঝাপসা চোখে পরখ করল মানুষটাকে। তার শরীরের কৃত্রিম সুগন্ধ মিশ্রিত পুরুষালী ক্লোনের সুঘ্রাণ আর সুচালো খড়দাড়িতে ঢাকা গৌর ধারালো চিবুক দুটোই অস্পষ্ট। চাহনি যত ঝাপসা, মস্তিষ্ক ঠিক ততটাই ব্যতিগ্রস্ত, যার দরুন আধো আধো চোখ খুলে ফের বলে উঠল, আমার প্রথম ভালোবাসা, আমার অরণ্য ঠকালো আমায়। মাহিনও বিয়ে করলো না, আমার মুখটা অবধি না দেখে চলে গেল। কেন বলুন তো? আমি কি এতটাই অসুন্দর, এতটাই অপয়া?
এতটুকু ভালোবাসা কি আমাকে যেত না? এতক্ষণে ইস্যুর কথায় শান্ত মস্তিষ্কটা আচমকা চড়াত করে উঠল অ্যারিসের। সরল কপালে জড়ো হলো তীক্ষ্ণ গম্ভীর্যের ভাঁজ, ভেতরে জাগ্রত কৌতূহলের উত্তাপে মুখমণ্ডলে ঘনীভূত হয়েছে রক্তিম আভা। সেভাবেই ঘাড় ঘোরালো অ্যারিস ঘুরতে ইস্যুর টলতে থাকা অবচেতন মাথাটা পড়ে যেতে নেয় আকস্মাৎ। তবে তার আগেই ওর নরম তুলতুলে গালটাকে হাতের সাহায্যে তুলে ধরে অ্যারিস। ধরে রাখা অবস্থাতেই ওর নরম গালে হালকা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন ছড়ে, অ্যারিস কে? ঘোরে আচ্ছন্ন মস্তিষ্কটা খাটিয়ে ভালোভাবে উত্তর দিতে পারল ঈশানী। অজ্ঞতা এলোমেলো কথার পরশ সাজিয়ে বলল, মাহিন খুব সুদর্শন, একেবারে মিস্টার পারফেক্ট, দেখতে ঠিক রাজপুত্রের মতো। কিন্তু আমার মুখটা পর্যন্ত দেখল না সে, বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল। ঈশানীর আগেও বিয়ে ভেঙেছিল। ব্যাপারটা বোধগম্য হতে অযাচিত ব্যথায় টনটনে করে উঠল অ্যারিসের শুষ্ক কড়া পড়া হৃদয়টা। তার মানে মেয়েটা আগে থেকেই ভাঙাচোরা, অথচ এই হৃদয় ভাঙা মেয়েটাকে পুনরায় ভেঙে গুড়িয়ে দেওয়ার কতই না প্রচেষ্টা ছিল মাফিয়া বসের। তবে এই মুহূর্তে সেই নিগুড় ব্যথাটুকু ছাপিয়ে ওর মস্তিষ্কে চড়াও হয়েছে অহেতুক ক্রোধের দাবানল। ঈশানীর মুখে এত প্রশংসা শুনে মাহিন নামটার প্রতি একরাশ প্রতিহিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে ভিতরটা। ফলস্বরূপ এবার আর নিজের অনুভূতিগুলোকে সামাল দিয়ে উঠতে পারল না মাফিয়া বস। অবচেতন মেয়েটার নরম চিবুকটা আলতো হাতে চেপে ধরে তীব্র অধিকার বোধ খাটিয়ে ক্রোধান্বিত স্বরে বলে উঠল, হোক সুদর্শন, এই নামটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না মুখে। আর কোনোদিনও যাতে এই সব ইউজলেস গুণগান না শুনি। শুনতে পেয়েছ? শুনতে পেয়েছ? ঈশানীর সরু বাহু দুটো আলতো ঝাঁকিয়ে উঠল অ্যারিস। হঠাৎ ঝাঁকুনি খেয়ে চোখ খোলে ইস্যু। ঘাড়টা কিঞ্চিত কাত করে নিভু নিভু চোখে অ্যারিসের পানে চেয়ে ঠোঁট উল্টে শুধায়, আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। বাড়িতে না হোক, অন্তত এই অ্যারিসের হাত থেকে মুক্ত করে অনেক দূরে কোথাও। বলুন না, পারবেন? তুমি কি সত্যি চলে যেতে চাও? নির্জীব বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল অ্যারিস। তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ঈশানী, বিশ্বাস করুন, আমার এখানে এই পাপের শহরে একটু থাকতে ইচ্ছা করে না। স্বপ্নের মাঝেও মানুষের হাহাকার চিৎকারে কলিজা কেঁপে ওঠে আমার। মুখে না স্বীকার করলেও সত্যি তো এটাই, আমি অ্যারিসকে প্রচণ্ড ভয় পাই ওর নৃশংসতাকে। জেনে শুনে কেউ কি এমন একটা নির্দয় মানুষের সংস্পর্শে থাকতে চায় বলুন? আপনি অ্যারিসের সঙ্গে লড়াই করে আমাকে এখান থেকে নিয়ে যাবেন, তাই না? কথা বলতে বলতে অ্যারিসের স্কিনি সেন্টো গেঞ্জিটা ধরে শূন্যে ঝুঁকে পড়ে ঈশানী। অ্যারিস পুনরায় সামলায় ওকে, টেনে টেনে দাঁড় করায়, ওর গাঢ় নীল চোখের মাঝে দৃষ্টি স্থাপন করে স্তব্ধ স্বরে বলে উঠল, তোমার গল্পে অ্যারিস ইউভান শুধু খলনায়ক, তাই না সাকুরা? সাকুরা? আশ্চর্য কণ্ঠে একই শব্দের পুনরাবৃত্তি করে ঈশানী। তৎক্ষণাৎ চোখের পলক ছেড়ে হ্যাঁ বোঝালো অ্যারিস। মনে মনে বলল, তুমি আমার চোখে সাকুরার মতোই স্নিগ্ধ, পারফেক্ট ইন এভরি ওয়ে। অ্যারিসের শূন্য চোখে সদ্য জন্মানো অনুভূতির ভাষা বুঝল না ইস্যু। অজ্ঞতা টলতে টলতে জবাব দিল মেয়েটা, হ্যাঁ, ও সত্যি একটা ভিলেন, আমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, জোর করে এই পাপের শৃঙ্খলে আবদ্ধ করেছে। সাধ্য থাকলে আমিও কি মেরেই ফেলতাম। কথা শেষ করতে না করতে আকস্মাৎ মুখ বাড়িয়ে অ্যারিসের গলার মাঝে কামড় বসিয়ে দিল ইস্যু। দিন দুনিয়ার সমস্ত হুঁশ হারিয়ে নেশার ঘরে বুঁদ হয়ে এত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে মেয়েটা। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে শক্তভাবে চেপে ধরেছে দুই চোয়াল। ধরেছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। অথচ রাগী হিংস্র মাফিয়া বসটা আজ নিষ্প্রভ ওর মুখখানি, যার দরুন এত অসহনীয় যন্ত্রণার মাঝেও দূরে ঠেলল না ইস্যুকে। দুই হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ ব্যথা সহ্য করে গেল চোখ খিচে। মেয়েটার প্রকাণ্ড কামড়ের তোপে চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসার উপক্রম, তবুও টু শব্দটি করল না অ্যারিস। মনে মনে বোধ করল ঈশানীর ব্যথায় জর্জরিত হৃদয়টার তুলনায় এইটুকু শারীরিক যন্ত্রণা ছিল নিতান্তই নাজুক আর স্বল্প।
বেশ অনেকক্ষণ বাদে ধীরে ধীরে চোয়ালের শক্তি কমে এলো ইস্যুর। অজ্ঞতা ঢিলে হয়ে গেল দাঁতের বাঁধন। এক পর্যায়ে পুরোপুরি ওর গলা ছেড়ে দিতেই আস্তে করে মাথাটা ঢলে পড়ে অ্যারিসের ঢেউ খেলানো বুকের মাঝে। লম্বাটে পুরুষালীর গ্রীবা থেকে চুয়ে চুয়ে পড়ছে তরতাজা রক্তের স্রোত, অথচ নিজের দগদগে ক্ষতর কথা বেমলম ভুলে গিয়ে চেতনাহীন পেলব অপসরীকে চোখ দিয়ে গ্রাস করে নিচ্ছে মাফিয়া বস। স্ফটিকের মৃদু আলোতে কিয়ৎক্ষণ নিষ্প্রভ চোখে ভীত মেয়েটাকে পরখ করে ঠোঁট বাঁকালো অ্যারিস। অতপর জিভের ডকায় গাল ঠেলে হাসকি স্বরে বলে উঠল, তোমার ডেস্টিনিতে ভিলেন লেখা আছে, তাহলে অযথা হিরোর খোঁজ কেন করছো প্রেম আমার? আজ ভর সন্ধ্যাবেলায় একরাশ কাপড় ভিজিয়েছে ফ্লোরা। হঠাৎ এত কাপড় ভেজানোর কারণ জানতে চাইল ঈশানীকে বলল, ওয়েদার চেক করেছিলাম, আগামীকাল তাপমাত্রা 1 ডিগ্রিতে পৌঁছাবে, মানে হালকা রোদে বরফ গলতে শুরু করবে। তাই তাড়াহুড়ো করে এইগুলো পরিষ্কার করে রাখছি যাতে সকাল সকাল শুকাতে দেওয়া যায়। ফ্লোরার জবাব শুনে ফোঁস দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। আজ আর ওর মাঝে ভাবান্তর নেই কোনো। অযাচিত ভাবনার অনলে সেই সকাল থেকে ডুবে আছে মেয়েটা। ঈশানীর উদাসীন মুখশ্রী নজরে এলে ভুরু কুচকে বাদামি চোখজোড়া ছোট ছোট করে ফেলে ফ্লোরা। সহসা কাপড় চোপড়ে সাবান লাগাতে লাগাতে ভাবুক ঈশানীকে আচমকা ডেকে উঠে বলে, এই মেয়ে, কি এত ভাবছ তখন থেকে? ফ্লোরার ঝাঁঝালো ডাকে তৎক্ষণাৎ সম্মতি ফিরে পেল ঈশানী। এক আকাশসম টানাপোড়েনের তোপে গালের ওপর এক হাত ঠেকিয়ে চিন্তিত স্বরে জবাব দিল, আমার না কাল রাতের কথা কিছুই মনে পড়ছে না ফ্লোরা। এতে আবার কি চিন্তার কি আছে? সকালে উঠে তো দেখলাম নিজের বিছানায় ঠিকই পড়ে পড়ে ঘুমাচ্ছ। হাতের কাজ করতে করতে ঠোঁট উল্টে প্রত্যুত্তর করল ফ্লোরা, না তেমন কিছু না, আসলে রুমের কোথাও আমার ওড়নাটা খুঁজে পাচ্ছি না, তাই। এমনকি লাউঞ্জেও না, মনের ভুলে কোথায় রাখলাম যে কে জানে। ভবঘুরে মেয়েটা আরও কিছু বলবে, তার আর ফুরসত দিল না ফ্লোরা। ইস্যুকে মাঝপথে থামিয়ে দিয়ে তাড়াহুড়া পায়ে হাত ভর্তি সাবান ফেনা নিয়ে ছুটে গেল লাউঞ্জের দিকে। ফ্লোরার বেগতিক পর্যবেক্ষণ করে ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে উকি দিল ঈশানী। দেখল মাত্রই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে টমেটো প্রিন্স। ঈশানীর জানা মতে এই লোককে দু চোখে দেখতে পারে না ফ্লোরা, তাহলে আজ এত কিসের তাড়া ওর? লাউঞ্জের দিকে দাঁড়িয়ে ওভারকোটের বরফগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিল অ্যালেক্স। ঠিক সেই সময় দ্রুত পায়ে ছুটে এলো ফ্লোরা। ফ্লোরাকে দেখা মাত্রই হাতের কাজ থমকে যায় লোকটার, অথচ চোখের সামনে স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা। অজ্ঞতা বেহাইয়া চোখে অধিক বিস্ময়ে তাকিয়ে রইল সোনালি চুলের দুধে আলতা গড়নের ভরসা মেয়েটার মুখ পানে। টমেটো প্রিন্সের এহেন ধ্যানমগ্ন চাহানিতে কিয়ৎক্ষণ বিব্রত ফ্লোরা বোধ করে, তাও জড়সড় হয়ে ওকে কুর্নিশ জানালো রুশ মেয়েটা। ঠান্ডা গলায় বলল, কালকের কর্মকাণ্ডের জন্য আমি ভীষণ লজ্জিত, পারলে আমায় ক্ষমা করে দেবেন। মেয়েটার সুশ্রী মুখ থেকে বের হওয়া মুক্ত দানার মতো বাক্যগুলো কামনার ঢেউ তুলে দিল টমেটো প্রিন্সের উদ্ভ্রান্ত হৃদয়ে। সে ধীর পায়ে সামনে এগিয়ে আসতে আসতে ঈষৎ রাগত্ব স্বরে বলল, ক্ষমা করে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে? উদ্বিগ্ন হয়ে চোখ তুলল ফ্লোরা। অ্যালেক্স আরও খানিকটা এগিয়ে এসে ওর সোনালি চুলে দু আঙুল বুলিয়ে বলল, আই রিপিট, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। লোকটার পেঁচানো কথায় ভরকালো মেয়েটা সহসা চোখ মুখ কালো করে বলল, এভাবে কেন বলছেন? দেখুন, আপনি যদি চান আমি নিজের ভুলের জন্য আপনার পায়ে ধরতেও রাজি, তবু অহেতুক ঝামেলা করবেন না দয়া করে। কপট হাসিতে ঠোঁট প্রসারিত করল অ্যালেক্স। বলল, বুঝি না, রিস্কা সবসময় বেছে বেছে কেন ইনোসেন্ট মেয়েগুলোকেই পেন্ট হাউসে রেখে দেয়? কি বললেন? ফ্লোরার কথার প্রতি উত্তরে লোকটা চোখ নামিয়ে বলে ওঠে, তোমাকে ক্ষমা করার ইচ্ছে নেই, চাইলে অন্য কিছু। নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না অ্যালেক্স। তার আগেই পেছন থেকে তীক্ষ্ণ স্বরে গলা ছেড়ে ডেকে ওঠে তুষার। ফ্লোরা! তুষারের ডাকে লাফিয়ে উঠে চকিতে পেছন ঘুরল ফ্লোরা। দেখল লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে তুষার। ওর মুখভঙ্গিমা এখনো স্বাভাবিক, তবে রক্তিম কটমটে চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই।
ফ্লোরার ভাবনার মাঝেই লাউঞ্জে এসে দাঁড়িয়ে পড়ে তুষার। অতঃপর কোনরূপ কথাবার্তা ছাড়াই আচমকা ওর ফেনামিশ্রিত হাতটা খপ করে চেপে ধরে হ্যাচকা টানে অ্যালেক্সের থেকে কয়েক হাত দূরে সরিয়ে এনে দাঁড় করালো ফ্লোরাকে। হাতের ব্যথায় মৃদু আর্তনাদে করে উঠল, ওর পানে চেয়ে থাকলো। গমগমে আওয়াজে প্রশ্ন ছড়ে তুষার, এখানে কি? তুষারের ক্ষীণ হয়ে যাওয়া রক্তিম চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সাহস পেল না ফ্লোরা। সহসা নতজানু হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রাখা অবস্থাতেই অ্যালেক্সের দিকে কঠোর দৃষ্টিপাত করে তুষার ধারালো কণ্ঠে বলে, এখানে ওয়েট করুন 5 মিনিট, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। কথা শেষ করে অ্যালেক্সের প্রতিউত্তরের অপেক্ষা না করে ফ্লোরা সমেত কিচেনের দিকে চলে গেল তুষার। ভেতরে গিয়ে মেয়েটাকে স্থিরভাবে দাঁড় করিয়ে তপ্তস্বরে বলল, কালকে তোমায় নিষেধ বলিনি ওই গর্ধবটার সামনে না যেতে? তাহলে আজ আবার ঢ্যাং ঢ্যাং করে কেন ওখানে গেলে? শুষ্ক একটা ঢোক গিলে কণ্ঠনালী ভেজালো ফ্লোরা। মুখ কাঁচুমাচু করে জবাব দেওয়ার প্রয়াস চালালো কিয়ৎক্ষণ। আসলে আমি ভেবেছিলাম কালকে আমার বোকামির জন্য যদি আপনাদের কিছু। বাক্যটা সম্পন্ন করার আগেই ওকে মাঝপথে ধমকে উঠে তুষার। একরক্তি মেয়েটাকে চোখ পাকিয়ে বলে, জাস্ট শাট আপ। টমেটো প্রিন্সকে তুমি কি ভাবো? ওর জন্য কি বা হবে আমাদের? লিসেন ফ্লোরা, আমি তোমাকে বড়সড় একজন মাফিয়ার সঙ্গে বিয়ে দেব। তুমি হবে মাফিয়া কুইন, কোনো এক মাফিয়া কিংয়ের মনের সম্রাজ্ঞী, আর তার বিশাল টেররির একমাত্র রানী। আর তুমি কিনা ভয় পাচ্ছ সামান্য ড্রাগ ডিলার টমেটো প্রিন্সকে? আশ্চর্য! এতক্ষণ যা বলছিল, কিন্তু শেষের বাক্যগুলোতে নাজুক হৃদয়টা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফ্লোরার। নিজের অজান্তেই ভীষণ যন্ত্রণায় নীল হয়ে এলো মেয়েটার আদরে মুখমণ্ডল। কখন যে জলের জোয়ারে ভেসে উঠল দু চোখের শীর্ণকায় কোটর, সে কথা বলা বাহুল্য। তুষার ভেবেছে বকাবকিটা একটু বেশি হয়ে গেছে বোধহয়, তাই হয়তো মেয়েটা কাঁদছে। সহসা কোনরূপ কথা না বাড়িয়ে ফ্লোরাকে একটু একাকী সময় দেওয়ার প্রয়াসে চুপচাপ বিনা বাক্যে প্রস্থান করল সে। ওদিকে তুষার যেতে না যেতেই ছুটে আসে ঈশানী। উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, তুমি এসব করছো কাল রাতে? তাহলে ভাবো, আমার তো কিছু মনেও নেই আমি যেন আরো কি ভুল করে বসে আছি। ঈশানী কথা বলছিল অনর্গল, তখন ওর চোখ আটকালো ফ্লোরার বিমর্ষ অক্ষিপটে। যতই বকাবকি শুনুক না কেন, মেয়েটাকে এর আগে কখনো এমন বিধ্বস্ত রূপে আবিষ্কার করেনি ঈশানী। আজ প্রথমবার চঞ্চল হাসি খুশি মেয়েটার হলোটা কি হঠাৎ? মস্তিষ্কের অজ্ঞাত ভাবনায় তৎক্ষণাৎ মৃদু স্বরে জিজ্ঞেস করলো ঈশানী। বলল, ফ্লোরা, কি হয়েছে তোমার? আজ আর একগাল হেসে প্রত্যুত্তর করল না ফ্লোরা, বরং ইস্যুর প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে চুল মুছতে মুছতে এক ছোটে চলে গেল নিজের কক্ষে।